এই যে একটা সময় যেদিকে নজর দেওয়া হতো যে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ হচ্ছে বলে নানা অভিযোগ উঠতো, আঙুল উঠতো পাকিস্তানের দিকে, আজকে সেই আঙুলটা বাংলাদেশের দিকে উঠছে যে এইভাবে যদি জেহাদি ট্রেনিং দেওয়া হয় তাহলে তো বাংলাদেশ বলা যেতে পারে যে জঙ্গি উৎপন্ন করছে আজকে। দেখো, 5 আগস্ট যেটি সংগঠিত হয়েছে এর প্রেক্ষাপটটি যদি তুমি বিশ্লেষণ করো, যদি রিসার্চ করো, তাহলে দেখো যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, যে বিপ্লবের কথা বলা হচ্ছে, তার পিছনে সবচেয়ে বড় শক্তিটি কাজ করছে জঙ্গিবাদী শক্তি। এবং প্রকাশ্যে এই জঙ্গিবাদী শক্তিকে সমর্থন দিয়েছে পাকিস্তানি, মানে সমর্থন এবং এক্সিকিউট করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। তাদের তত্ত্বাবধানে এদেরকে আগে থেকে এই যেসব জঙ্গিরা এটাকে এই 5 আগস্ট এবং এই জুলাই আগস্ট যে কথিত গণ অভ্যুত্থানে যে হামলাগুলো চালিয়েছে পুলিশের উপরে, বিভিন্ন সরকারি স্থাপনার উপরে যে হামলাগুলো চালিয়েছে, তাতে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল তারা জঙ্গি। এবং তারা প্রকাশ্যে বলেছে যে এই জঙ্গি হামলা না হলে, পুলিশ না মারলে এই দেশে থেকে শেখ হাসিনাকে তাড়ানো সম্ভব ছিল না। তো তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে আসলে তারা এই হামলাগুলোর সাথে জড়িত ছিল। এই ধরনের নৃশংসতা, যে প্রায় 3200 পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, এটা টাইমসে রিপোর্ট অনুযায়ী। তো সেখানে তা নিয়ে কিন্তু কথা হচ্ছে না, কথা হচ্ছে যেখানে মাত্র 600 কতজনের হিসাব, তারা বলছে হাজার হাজার ছাত্র মরেছে, কিন্তু সরকারি হিসাবে দেওয়া হচ্ছে 600 থেকে একটু বেশি ছাত্র তাদের বলছে যে তারা নিহত হয়েছে। আর সেখানে প্রায় 3200 পুলিশ সদস্য নিহত হয়েছে। 3200 পুলিশের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে ইয়ের কথা, যে ছাত্র হত্যাকাণ্ডের কথা। তো পুলিশের হত্যাকারী কারা? পুলিশের মধ্যে একটি সশস্ত্র বাহিনী, যাদের হাতে আর্মস আছে, যাদের নিরাপত্তা ব্যবস্থা বেষ্টনী ছিল, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, জবাই করে হত্যা করা হয়েছে, আগুনে পুড়ে হত্যা করা হয়েছে। এটা কি কোনো ছাত্রের দিয়ে হয়েছে? এটা তো জঙ্গিদের দিয়েই হয়েছে। তাহলে জঙ্গি উৎপাদন, জঙ্গির প্রশিক্ষণ দেওয়াই শুরু হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ষড়যন্ত্রের যাত্রা। সেই ষড়যন্ত্রের মাধ্যমে সে রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথম সে সুসম্পর্ক গড়ার চেষ্টা করেছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে 53 বছর পরে জাহাজের বিনিময় হয়েছে, জাহাজ আসা শুরু হলো, পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি হলো, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হলো, পাকিস্তানের লোকজনকে ভিসা ফ্রি করা হলো। তো জঙ্গিবাদ পাকিস্তানের যে অবস্থা, তারা খেতে পারছে না। সেখানে একটা ডলারের দাম হিসাব করো, 1 রুপি সমান বা ইন্ডিয়ান রুপি সমান তাদের 3 টাকা, এখন 3 টাকার উপর। তো দেখো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করার একটাই তো কারণ, জঙ্গিবাদ। সেই জঙ্গিবাদ, জঙ্গি উৎপাদন করবে বলেই তো পাকিস্তান, পাকিস্তান আর কি দিতে পারে? জঙ্গিপনা ছাড়া পাকিস্তান তো আর কিছু দিতে পারে না। ঠিক, তো আলটিমেটলি কিন্তু এই যে বাংলাদেশ দাদা থেকে আপনি একটা অস্ত্রের হিসেবের কথা বলছিলেন যে বিভিন্ন জায়গা থেকে, গণভবন থেকে সহ আরো বিভিন্ন জায়গা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, তার মধ্যে কিছু অস্ত্র সরকারিভাবে উদ্ধার করা হয়েছিল এবং বাকি অস্ত্রগুলো উদ্ধার করা হয়নি। কিন্তু যে জাহাজগুলো বাংলাদেশে ঢুকেছিল, প্রত্যেকটা ছবি আমরা দেখিয়েছিলাম, সেটা আপনিও দেখেছেন এবং সেই প্রতিবেদন সবাই দেখেছে। সেই জাহাজগুলো করে কি এই অস্ত্রগুলো আমদানি করা হয়েছিল যেগুলো দিয়ে আজকে ট্রেনিং চলছে? অস্ত্রগুলো অস্ত্র আমদানির বিষয়টি আমি আসলে এভাবে বলতে পারবো না যে সেই জাহাজ দিয়ে অস্ত্র এসেছিল কিনা, কারণ সরকারিভাবে সেটি জানানো হয়নি। যে কারণে আমি জানানো হয়নি, বা এমন কোনো সংস্থা নেই যারা এটাকে প্রকাশ করেছে যে তার মধ্যে অস্ত্র ছিল। কিন্তু মানুষের একটা প্রেডিকশন ছিল যে হঠাৎ করে 53 বছর পর পাকিস্তানের জাহাজে কি আসতে পারে, সেটা নিয়ে তো বিভিন্ন আলোচনা দেখেছি, কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু এ ব্যাপারে কোনো রকম জোরালো স্টেটমেন্ট দেওয়া হয়নি। এই খবরই এসেছে যে তাতে করে অস্ত্র এসেছে। আমি সে কথাই বলছি যে সেই অভিযোগগুলোকে কিন্তু সরকারের পক্ষ থেকে খণ্ডন করা হয়নি। তার মানে সেখানে অস্ত্র যে আসেনি সেটিও আমি বলতে পারছি না, আবার এসেছে সেটিও কেউ প্রমাণ দিতে পারেনি। সরকারের উচিত ছিল সেটিকে ইয়ে করা, যে
খণ্ডন করা যে বাংলাদেশের না অস্ত্র আসেনি, এগুলো এসেছে, সেই হিসেবটাও দেয়নি। সেই যুক্তিটা খণ্ডন করতেও তারা এগিয়ে আসেনি। তার মানে সেখানে একটা রহস্য তো রয়েই গেছে। আর তুমি বাংলাদেশের, আমি তো বললাম যে আগস্ট জুলাইয়ে যে পরিমাণ অস্ত্র মিসিং হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তা দিয়ে একটি বড় বাহিনী গড়ে তোলা যায়। কারণ পুলিশ বাহিনীর টোটাল অস্ত্রটাই লুট হয়ে গেছে, পুলিশ বাহিনীর ম্যাক্সিমাম অস্ত্রটাই লুট হয়ে গেছে। তো সেই অস্ত্র কোথায় গেল? আনসারের একটা বড় অংশের অস্ত্র লুট হয়ে গেছে, সেই অস্ত্রটা কোথায় গেল? তো আমি যে আলোচনায় তোমার ছিলাম সেটা বলি যে এই জঙ্গি উৎপাদন তো হচ্ছেই, এটি নিশ্চিত। কারণ দেখো, আজ বাংলাদেশে আমরা কিছুদিন আগে দেখেছি আইসিসির পতাকা নিয়ে গাধার পিঠে চড়ে আফগান স্টাইলে বাংলাদেশে মিছিল হয়েছে। হ্যাঁ, যে আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান, এরকম চট্টগ্রামে আমরা মিছিল করতে দেখেছি গাধার পিঠে চেপে। আইসিসির পতাকা নিয়ে, হাতে তরবারি নিয়ে তারা যুদ্ধ করেছে। তো তাতে কি অনুধাবন করা যায়? যে এতে তো জঙ্গি উৎপাদন হচ্ছে, এবং বাংলাদেশে একের পর এক নারীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে ফতোয়া দিয়ে, তাদেরকে বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করছে। রাস্তায় এই হুজুররা বক্তব্য দিচ্ছে যে একজন হেফাজতে ইসলামের নেতা আছেন মামুনুল হক, উনি বলেছেন যে নারীদের মুখের বাদে, মুখ হাতের বাদে যে অংশটি দেখা যাবে সেখানে আলকাতরা লাগিয়ে দেওয়া হবে, মানে রং করে দেওয়া হবে। তো এটা তো জঙ্গিপনা। এটা কি জঙ্গিপনা নয়? তালিবানি ফতোয়া বলা যায়, তালিবানি ফতোয়া। তো বাংলাদেশে দেখো, বাংলাদেশে এই পরিস্থিতি হবাই স্বাভাবিক। কারণ দেখো, বাংলাদেশ তৈরির ইতিহাস কিন্তু 1000 বছরের ইতিহাস। 1000 বছরের, আমরা বলি 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন বাঙালির মহান মুক্তিযুদ্ধ। 1000 বছরের শ্রেষ্ঠ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের জাতির পিতা। এটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো সেই স্বীকৃতিগুলো যারা মুছে ফেলতে চায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য তো দেশটা জঙ্গিবাদী রাষ্ট্র করা। 72-এর সংবিধান, যার উপরে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, তাকে তারা ছুঁড়ে ফেলছে। তারা নতুন সংবিধানের আয়োজন করছে। তো সেই 1000 বছরের শ্রেষ্ঠ ইতিহাসকে যারা মুছে ফেলতে চায়, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিকে যারা মুছে ফেলতে চায়, যারা সংবিধানকে মুছে ফেলতে চায়, যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাবাদকে মুছে ফেলতে চায়, তাদের অপোজিশন শক্তিটা কারা? তারা জঙ্গি। তো সেই জঙ্গি তো উৎপাদন হচ্ছে, এটা তুমি বললে আমি কষ্ট পাবো কেন? এটা বাংলাদেশের প্রগতিশীল মানুষ, আপনি আমাদের সঙ্গে থাকুন। কি বক্তব্য উঠে আসছে? এই যে ট্রেনিং চলছে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কি বক্তব্য উঠে আসছে, আসুন সেটাও শোনাই। আমাদের উপদেষ্টা, উনি আপনাদের যে প্রান্তিক পর্যায়ের সকল জনগোষ্ঠীর যে অংশগ্রহণে বাংলাদেশ রাষ্ট্রের যে সার্বিক প্রতিরক্ষার যে কাঠামো, সেই কাঠামো নিয়ে উনি সবসময় স্বপ্ন দেখেন। ওনাকে যখন আমি এখানে নিয়ে এসেছিলাম আমাদের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, ওনার কাছ থেকে এই আইডিয়াটা এসছে যে আমরা যেন আমাদের তরুণ সমাজকে সকলের অংশগ্রহণে, সকল জনগোষ্ঠীর, মানে কেউ যেন বাদ না পড়ে, কেউ যেন আবার এটা বৈষম্যের মধ্যে না পড়ে, সকলকে একই চিন্তাধারার মাধ্যমে যেন এই প্রশিক্ষণ কর্মসূচিতে সম্পৃক্ত করে